আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান দিবু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রফেশনাল ইমেল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন পূর্ণাঙ্গ চেইন কোর্সের তৃতীয় পর্বে। তৃতীয় পর্বে যা যা থাকছে, ইমেল টেমপ্লেট তৈরিতে ফটোশপ এর ব্যবহার এবং প্রয়োগ, ইমেল টেমপ্লেট তৈরিতে এইচটিএমএল ও সিএসএস এর ব্যবহার এবং প্রয়োগ। ফটোশপ ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক ব্যবহার রয়েছে, তার ভিতর থেকে কিছু টুলস এবং কিছু অপশন ব্যবহার করে আমরা ইমেল টেমপ্লেট তৈরি করতে পারবো। কারণ ফটোশপের এত টুলবার বা এত কাজ সম্পর্কে আমাদের জানার প্রয়োজন নেই, মানে আমাকে ফটোশপের মাস্টার হতে হবে না। কারণ আমি ইমেল টেমপ্লেট তৈরি করতে যতটুকু টুলস বা অপশনের ব্যবহারের প্রয়োজন আছে কতটুকু জানলেই আমি ইমেল টেমপ্লেট তৈরি করতে পারবো। তো তার মধ্যে থেকে মার্কেট টুল ব্যবহার করতে হবে, এই সব ব্যবহার করা জানতে হবে। মুভ টুলটা কি সেটা সম্পর্কে জানতে হবে। জুম টুলটা কি কাজে লাগে সেটা সম্পর্কে জানতে হবে। ক্রপ টুল, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, ব্লার টুলটা কি, যদি কি করে, তারপর পেইন্ট বাকেট, স্পাইস স্লাইস টুলস, রেক্টেঙ্গেল টুল, আর হচ্ছে গ্রিড। এই কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়া আরো কিছু সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে লেয়ার সম্পর্কে জানতে হবে। কারণ লেয়ারটা আপনাকে খুব ভালো ধারণা থাকতে হবে। লেয়ার সম্পর্কে ভালো ধারণা না থাকলে আপনি হয়তো ভালো টেমপ্লেট তৈরি করতে পারবেন না। তারপর আপনাকে জানতে হবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েশন আপনি কিভাবে করবেন অল্প সময়ে। কারণ আমরা চেষ্টা করব সব সময় যে কতটা সহজে এবং অল্প সময়ের ভিতরে আমরা সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারি। তো সেই জন্য কত সহজে এবং কত সুন্দরভাবে, মানে খুব শর্টকাট ওয়েতে আপনি ইমেলের ব্যাকগ্রাউন্ড যে টেমপ্লেটের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা, বা ব্যানার বা হেডার ক্রিয়েশন এবং সোশ্যাল যে আইকন গুলো আমরা ব্যবহার করি সেটা কিভাবে ফটোশপ থেকে তৈরি করতে পারেন সেটার সম্পর্কে দেখানো হবে। তো চলুন এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আমরা দেখি যে কিভাবে কি করতে হবে। তো আমরা চলে যাবো এখন ফটোশপে। এটা হচ্ছে মূলত ফটোশপের ইন্টারফেস। আমি ফটোশপ সিএস ইউজ করছি। আপনি যে আপডেট ভার্সন আছে CS6, CS4, আপনি যে ভার্সন পছন্দ করেন সেটা আপনি ইউজ করতে পারেন। তো মূলত সবকিছু একই, অথবা দুই একটা জিনিস হয়তো বাড়তি বা কম আপনি পাবেন, এই আর কি। তো প্রথমে আমরা বাম পাশে যে বারটা রয়েছে এটা হচ্ছে টুল বার। এখানে বিভিন্ন টুল রয়েছে। এটা হচ্ছে মেনু বার, বিভিন্ন মেনু থাকে। এটা হচ্ছে লেয়ার প্যালেট, যেখানে বিভিন্ন লেয়ার আপনি যখন নিবেন একটা পর একটা, তো এই লেয়ারের কোন লেয়ার ইউজ করছেন সেটা বোঝার জন্য এই প্যালেটে এখানে ইউজ করা হয়। এখানে একটা কালার ফাংশনালিটি আছে। তো প্রথমে আমরা একটা ডকুমেন্ট নেব। প্রথম ফাইলে যাব, নিউ যাব, এবং এখানে লিখবো আমরা যে সাইজের ডকুমেন্টে চাচ্ছি। আমি সাপোজ লিখলাম 600 পিক্সেল, আর এটা দিলাম 1000 পিক্সেল, দিয়ে রেজলিউশন 72 আছে, এটা দিয়ে আমি ওকে দিলাম। এটাকে একটু বড় করে নিলাম, ফাইলটাকে, এটা বড় হয়ে গেল। এটার ভিতরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মুভ টুল। এই মুভ টুলের কাজটা হচ্ছে, কাজটা জানার আগে আমরা এখানে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে এখানে হচ্ছে রেক্টেঙ্গেল বার। রেক্টেঙ্গেলের চারকোনা, রাউন্ড শেপ, এরকম বিভিন্ন শেপ, লাইন শেপ রয়েছে। আমি জাস্ট রেক্টেঙ্গেল একটা সিলেক্ট করলাম, এরপরে জাস্ট এখানে একটা করলাম এবং এখানে আরেকটা বর্গ করলাম। দেখা যাবে এই বাম পাশে এই লেয়ারে যেটা ফাঁকা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ভরতে শুরু হয়েছে। তার মানে নতুন নতুন লেয়ার তৈরি হতে শুরু করছে অটোমেটিকলি ভাবে। কিন্তু কাজের সুবিধার্থে আপনি সবসময় চেষ্টা করবেন নিজে লেয়ার তৈরি করতে। তো এই জন্য আমরা একটু আন্ডু করে নিই। আমি লেয়ারটা দেখানোর জন্য কন্ট্রোল জেড, এই একটা লেয়ার কিন্তু কমে গেছে। তারপর আবার যদি আমি কন্ট্রোল জেড দিই তাহলে এটা ফিরে আসবে, নতুন আরেকটা লেয়ার যে নিয়েছিলাম সেটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। এছাড়া নতুন লেয়ার তৈরি করতে হলে আপনি এখানে নিউ লেয়ার, এখানে একটা অপশন রয়েছে, এটা ক্লিক করে নতুন একটা লেয়ার তৈরি হবে। তো মুভ টুলে যে ব্যবহারটা সেটা দেখানোর জন্য আমি আসলে এই রেক্টেঙ্গল বার গুলা ইউজ করে দুইটা বর্গ তৈরি করছি। এটা মুভ টুল। এখানে আমি যদি এটা সরাইতে চাই, এটা এভাবে নড়াচড়া, যেখানে মন চাই সেখানে নড়াচড়া করে সরাইতে বা করতে পারি। এছাড়া এখন দুটো বর্গ আছে, আমি যদি এখানে ক্লিক করি এটা নড়ালে কিন্তু এটা নড়ছে, কারণ হচ্ছে এটা এই লেয়ারে অন্তর্ভুক্ত। আমি যদি এই লেয়ারে সিলেক্ট করি তাহলে এইটা আমি নড়াতে পারবো। এখন আমি চাইলেও এটা নড়াতে পারবো না। তবে অনেক লেয়ার একসাথে যখন আপনি কাজ করবেন তখন অনেক সময় প্রয়োজন হবে যে বারবার এই লেয়ার চেঞ্জ করে চেঞ্জ করাচ্ছে,
তখন এই প্রতিটা বারে যখন আমরা ক্লিক করি তখন এই জায়গায় অপশনগুলো চেঞ্জ হয়ে যায়। যদি আমরা মুভ টুলে যখন ক্লিক করি তখন এখানে আরেক ধরনের অপশন, যদি আমরা এই জুম বাটনে ক্লিক করি জুম টুলে তখন এখানে আরেক ধরনের অপশন। তো মুভ টুলের ভিতরে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অটো সিলেক্ট লেয়ার। এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা এই লেয়ারে ক্লিক করে এটাও সরাতে পারবো, এই লেয়ারে ক্লিক করে এটাও সরাতে পারবো। তখন কিন্তু অটোমেটিকলি এই লেয়ার যখন এখানে ক্লিক করা হয় তখন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত মুভ টুলের ব্যবহার। এটাই মূলত আসলে মুভ টুলের ব্যবহার। তো আমরা এখন অন্য একটা বিষয় জানবো, এটাকে আন্ডু করে নিচ্ছি সবকিছু। এবার আমরা দেখবো হচ্ছে মার্কি টুলের ব্যবহার। এটা রেক্টেঙ্গেল মার্কি টুল, এটা দিয়ে আসলে মূলত এইভাবে যে আমি যদি ক্লিক করি সিলেক্ট করা, এটা বিভিন্ন জিনিস সিলেক্ট করতে ব্যবহৃত হয়। যে কোনো জিনিস এখানে সিলেক্ট করতে পারেন। এখানে যদি কোনো ইমেজ থাকতো, আমি জাস্ট একটা ইমেজ ওপেন করে দেখাচ্ছি। ইমেজ, জাস্ট এই ইমেজ, এটা আমার আম্মুর ছবি, গত হজ্জে যখন গেছিল তখনকার ছবি। তো যাই হোক, এই ছবিটা দিয়ে আমি জাস্ট রেক্টেঙ্গেল টুলের ব্যবহারটা দেখাচ্ছি। এখান থেকে যদি কোনো এই পিকচারটুকু আমি একটু কাটতে চাই বা সিলেক্ট করতে চাই, আমি যদি সিলেক্ট করি কন্ট্রোল এক্স যদি দিই এখান থেকে এই জিনিসটা চলে যাবে। আর নতুন যদি আমি একটা ফাইল তৈরি করে নিব তাহলে একই সাইজে যতটুকু কাটা হয়েছে সেই অতটুক পরিমাপের একটি ফাইল তৈরি হয়ে যায়। ক্লিক করলে অতটুকু ফাইল, এখানে কন্ট্রোল ভি দিলে, আমি যদি কন্ট্রোল ভি পেস্ট করি তাহলে মূলত এখানে এই জিনিসটা চলে আসে। তো এটাই হচ্ছে ব্যবহার, যে এই সিলেকশন টুল দ্বারা কোনো কিছু যদি সিলেক্ট করতে হয়, আমি যদি ব্যক্তিরূপে সিলেক্ট করতে চাই তাহলে এটা ইউজ করতে পারবো। আর এটার আরো কয়েকটা অপশন আছে, যেমন হচ্ছে রাউন্ড শেপ করার জন্য, গোল আকার যদি কোনো কিছু কাটতে চাই, সাপোজ এই জিনিসটা গোলাকার আকার যদি কাটতে চাই কন্ট্রোল এক্স চলে আসছে, কন্ট্রোল ভি যদি মারি পেস্ট চলে আসছে এই অংশটুকু। তাহলে মূলত এটা আসলে এই জন্য ব্যবহার, কোনো কিছু সিলেক্ট করে আপনি কাটতে পারেন, ডিলিট করতে পারেন, অনেক কিছু করতে পারেন। সাপোজ আমি এটা অংশটুকু যদি ক্লিক চারকোনা করে ডিলিট অপশনে ক্লিক করি তাহলে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। এখন দেখেন এখন এই অংশটুকু কিন্তু নেই। তো এটাই হচ্ছে মূলত মার্কি টুলের ব্যবহার। এছাড়া আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এখন আমি কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে সব আগের অবস্থানে ফিরে চলে আসবে। আমি যদি কোনো কিছু কাটতে চাই ফুল ডকুমেন্টার রেখে এবং সব ভালো রেজলিউশন যতটুকু প্রয়োজন ততটুকু রেখে, তাহলে আমি জাস্ট এখানে যদি ক্রপ টুল রয়েছে এই ক্রপ টুলের মাধ্যমে যদি আমি ক্লিক করি, যদি একটু সমান না হয় আমি এখান থেকে সরাই নিতে পারবো। আমি জাস্ট এখান থেকে এতটুকু নিলাম, এখানে এতটুকু, এখান থেকে টেনে কেটে নিলাম। এখন যদি কিবোর্ডে এন্টার প্রেস করি তাহলে এতটুকু ছবি থাকবে আর বাকি সবকিছু কেটে যাবে। জাস্ট এন্টার। এখন কিন্তু পুরো ছবিটা নেই, শুধু যেতটুকু আমি কেটেছিলাম শুধু ততটুকুই রয়েছে। চাইলে আবার আমি কাটতে পারি, এখান থেকে এতটুকু ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম, কাটলাম। এভাবে আসলে ক্রপ টুলের ব্যবহারটা আপনি করতে পারেন। এটি হচ্ছে ক্রপ টুলের ব্যবহার। এরপর রয়েছে পেইন্ট বাকেট। আপনি যদি কোনো কিছু কালার করতে চান, কোনো অবজেক্টের উপর কালার করতে চান তাহলে কালার করার জন্য ব্যবহার করতে হবে। আমি জাস্ট এই পেইন্ট বাটনে যদি ক্লিক করি, এখানে রেড সিলেক্ট করা আছে, আমি যদি সাপোজ একটা ক্লিক করি তাহলে এই অংশটুকু লাল হয়ে গেছে, যেখানে যেহেতু সিলেকশন রয়েছে এই জন্য সিলেকশন, আমি কন্ট্রোল সেট প্রেস করলাম। আমরা একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল নিলাম এখানে, এই ছবিটাতে না নিই, নতুন একটা ছবি আমি এখান থেকে নিই। এই জায়গায় রেক্ট্যাঙ্গেল আমি একটা ক্লিক করলাম, তারপর পেইন্ট অপশনে এখানে ক্লিক করলাম, এখান থেকে একটা কালার চুজ করলাম রেড, দেন এখানে ক্লিক করলাম, ও ছাই কালার আছে, ছাই কালার সিলেক্ট করছিলাম এন্ড কন্ট্রোল ডি প্রেস করে আমি আসলে সিলেকশনটা উঠে দিলাম। মানে কন্ট্রোল দিলে আপনার সিলেকশন যেটা করা হয়, যে সিলেকশন আমি করছি এটা যদি উঠা দিতে চাই তাহলে কন্ট্রোল ডি প্রেস করলে এই সিলেকশনটা উঠে যাবে। তো এটা হচ্ছে কালারের ব্যবহার, যেভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে এই অপশন যেটা আছে আই ড্রপার, এটা দিয়ে আপনি বিভিন্ন কালার এখান থেকে চুজ করতে পারেন। এখানে ছাই কালার আছে, আপনি এখান থেকে কালার চুজ করতে পারেন, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন। তারপর রয়েছে হচ্ছে টেক্সট নামে যে টুলটা, যে টুল দিয়ে আপনি এখানে কিছু লিখতে পারবেন। আমি সাপোজ এটার সাইজটা একটু বড় করে দিচ্ছি। যে কোনো কিছু এখানে ক্লিক করলে দেখা যাবে যে এখানে এই জিনিসগুলো পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আপনি সাইজ ঠিক করলে আমি 36 সাইজ দিয়ে লিখছি। এখানে যদি আমি লিখি TIP এবং আমার নিজের নাম লিখলাম,
এটা একটু আরেকটু বড় করে দিই, তাহলে হয়তো বা দেখতে সুবিধা হবে। 72, এই যে আমার নাম। তো মূলত আসলে এই টেক্সট দিয়ে কোনো কিছু যদি আপনি লিখতে চান তাহলে লিখতে পারেন। এটাই হচ্ছে টেক্সট বাটনের কাজ। এভাবে টেক্সট দিয়ে সুন্দর জিনিস টেমপ্লেটের ভিতর লিখবেন এই টুলটার ব্যবহারের মাধ্যমে। মুভ টুলটা হচ্ছে নড়ার জন্য, আর ক্রপ টুল হচ্ছে কাটার জন্য, সিলেকশন টুল হচ্ছে মার্কিং টুল দিয়ে হচ্ছে সিলেকশন করবেন, রেক্টেঙ্গেল দিয়ে হচ্ছে কোনো কিছু তৈরি করবেন। যদি গোলাকার শেপের আমি যদি করতে চাই, এখানে গোলাকার রেক্টেঙ্গেল ইউজ করে আমি গোলাকার একটা শেপ দেওয়ার চেষ্টার জন্য এটা ইউজ করব। তারপর এখানে আছে জুম টুল, এখানে ক্লিক করলে এটা বড় হবে। আবার যদি আপনি অলটা চেপে যদি ক্লিক করেন তাহলে ছোট হবে, মাইনাস আসছে ছোট হবে। আবার অলটা ছেড়ে দিয়ে যদি ক্লিক করেন তাহলে বড় হবে। এটা হচ্ছে জুম টুল। এটা হচ্ছে হ্যান্ড টুল, কোনো কিছু যদি আপনি নড়াতে চান, যদি এটা বড় করা হয় অনেক, তাহলে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য হ্যান্ড টুলটা এখান থেকে ক্লিক করে যদি আমি উপরে নিচে করতে পারি। এটাই মূলত আসলে টুল ব্যবহার। এই টুল ব্যবহার ছাড়া আর কিছু প্রয়োজন পড়ে না। আর একটা বিষয় হচ্ছে গ্রিড। গ্রিডটা মূলত এখানে একটা স্কেলার রয়েছে, যদি স্কেলারটা না থাকে তাহলে আপনি এই স্কেলারটা এখান থেকে, এই যে ভিউ থেকে এটা যদি তুলে দিই তাহলে স্কেলারটা নেই। তো যেহেতু আমি স্কেলারটা নেই, তো গ্রিডের ব্যবহার করতে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে আসলে ওই স্কেলার অপশনটা। তো স্কেলার অপশনের জন্য আমি আসলে এখানে ফিল্টারে গেলাম, সরি ভিউতে গেলাম, রুলারে ক্লিক করলাম। এখন যে অপশনটা রয়েছে এটা স্কেলার। এখানে যদি আমি কোনো গ্রিড ইউজ করতে চাই, গ্রিডটা আসলে মূলত এই জন্য ইউজ করা হয় যে আপনার যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা যাতে নির্দিষ্ট পরিমাণে সিলেকশন করা যায় এবং সিলেকশন করে কাটা যায়, এই সুবিধার্থের জন্য ইউজ করা হয়। এখানে গ্রিডের জন্য জাস্ট এটা ক্লিক করে মাউসের চাপ দিয়ে ধরে আপনি যদি এই বরাবর রাখেন তাহলে এখানে কিন্তু একটা গ্রিড তৈরি হলো। আবার আপনি যদি আরেকটা চান, এখান থেকে নিয়ে আমি যদি এতটুকু গ্রিড লাইন করতে চাই, এটা গ্রিড লাইন। এখন যদি ডান পাশ থেকে চান, এই যে এখানে রয়েছে একটা স্কেলার, এখান থেকে জাস্ট ক্লিক করে আমি এখানে যদি এখানে করলাম এই যে সিলেকশন, আরেকটা আবার চাপ দিলাম, যতবার ইচ্ছা আপনি ততবার করতে পারেন। এভাবে আপনি গ্রিড এর ব্যবহার করতে পারেন এই সিলেকশন করার জন্য। এখন কিন্তু আপনার সুবিধা হবে বুঝতে যে কতটুকুর মাপ কতটুকু। এই জন্য আসলে এটা স্কেলার এবং গ্রিড এর ব্যবহারটা করতে হয়। বাকি থাকলো হচ্ছে লেয়ার। লেয়ারের পরে আমরা দেখাবো যে কিভাবে খুব সহজে আপনি খুব শর্টকাট ওয়েতে টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডের জন্য যে কালার বা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, বা ব্যানার বা সোশ্যাল মিডিয়ার আইকন তৈরি করবেন, সেটা আমরা দেখাবো। তো এর আগে লেয়ারটা নিয়ে আলোচনা করি। লেয়ারটা হলো এমন একটা বিষয় যেটা হচ্ছে যত ভালো আপনি বেশি লেয়ার ইউজ করবেন তত আপনার ডিজাইনটা নিখুঁত হবে। কারণ পরবর্তী যে কোনো সময় চেঞ্জ করতে হলে আপনি ওই অংশটুকু শুধু চেঞ্জ করতে পারবেন শুধু যদি লেয়ার ব্যবহার করেন। আর আরেকটা কথা বলে নিই, আমরা সবসময় চেষ্টা করব যে অতিরিক্ত লেয়ার না, এটা মানানসই, মানে 3-4টা বা 5টা লেয়ারের বেশি যাতে ইউজ না হয়, বা বেশি ইউজও করতে পারে তবে চেষ্টা করবেন যত কম করা যায়। এর কারণ হচ্ছে যদি আপনার টেমপ্লেটটা ভারী হয়ে যায় তাহলে এটা ইমেল সেন্ড করতে সমস্যা হয়। তার মানে আপনাকে চেষ্টা করতে সবসময় যে ফটোশপের বেলায় আপনি কালার বিভিন্ন ইফেক্ট, আপনি কালারের বিভিন্ন ইফেক্ট যদি দেন, বা আপনার ডিজাইনটাকে খুব সুন্দর করার জন্য যদি বিভিন্ন ফিল্টার ইউজ করে ইফেক্ট দেন, বা আপনি ব্লেন্ডিং অপশন থেকে বিভিন্ন অপশন চেঞ্জ করে আপনি যদি এটাকে আরো রঞ্জিত করেন, অতিরিক্ত রঞ্জিত করার কারণে হয়তো আপনার এই টেমপ্লেটটা ভারী হয়ে যাবে, আর তখন মিল সেন্ড করতে সমস্যা হবে। তো চেষ্টা করবেন যতটা সিম্পল, এবং সিম্পল হলেও যাতে সুন্দর হয় এরকম কিছু করার। তো এই জন্য আসলে লেয়ারের ব্যবহার। আর লেয়ারটা আসলে নিখুঁতের জন্য আমি জাস্ট বলছি, এবং কেন ব্যবহার হয় সেটা আমি বলছি। তো এখন নতুন করে একটা পেজ নেব যাতে আমরা আমরা নতুন কিছু ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করতে হবে, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড, সেটার জন্য একটা দেখাবো। আমি নতুন একটা ফাইল নিলাম, জাস্ট তাই নিলাম। এটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় ফাইল নেই। আমি এখানে 500 চুজ করলাম, 600 চুজ করলাম, 600 পিক্সেল। ওটাতে আমি 180 পিক্সেল ইউজ করলাম। এই একটা হলো। এখন আমি আসলে কোনো টেমপ্লেটের ব্যানারে যদি কোনো কিছু দিতে চাই সেটার জন্য এটা করা। তো এর জন্য আসলে খুব যে বেশি গ্রাফিক্সের কাজ আপনি জানতে হবে তা না, আমি খুব শর্টকাট ওয়ে দেখাবো। কারণ আমাদের মেন টার্গেট থাকবে যতটা সহজে এবং সবচেয়ে দ্রুত, কম সময় আর কি, দ্রুত না ঠিক, কম সময়ে আপনি সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন।
এজন্য আমরা প্রথমে যাব হচ্ছে আমরা একটু গুগলে যাব, গুগলে যাই। তো এখন আমরা চলে যাব google.com এ। এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এর আগে আমি দেখে নিতে চাই আসলে যে টেমপ্লেট গুলো আসলে হয় কেমন, বা টেমপ্লেট গুলোতে যে ব্যানার গুলো বা যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয় সেটা আসলে দেখতে কেমন। তো আমি আমার মেইলে একটা নিউজ লেটার ওপেন করছি, ক্লিক ব্যাংকের ক্লিক লেটার একটা লিঙ্ক। ওই যে এইটা একটা টেমপ্লেট, ইমেল টেমপ্লেট, উনি আমাকে ইমেল পাঠিয়েছে। তো আপনি এরকম ভাবে ইমেল টেমপ্লেট তৈরি করবেন। খুব গর্জিয়াস ডিজাইন হয়েছে তা কিন্তু না, জাস্ট একটা লগো তৈরি হয়েছে, এখানে একটু জাস্ট কালার হয়েছে, এখানে একটু কালার, এখানে একটা কালার, এখানে কিছু লেখা, এখানে ছোট ছোট খুব সিম্পল কিন্তু একটা নিউজ লেটার সে পাঠাইছে বা টেমপ্লেট পাঠাইছে। তো এখন যে বিষয়টা আমি বুঝাইতে চাইছি সেটা হচ্ছে আপনি যে টেমপ্লেটটা করবেন এই জন্য যে খুব ফটোশপের কারুকাজ ব্যবহার করতে হবে, যে আপনার লগো তৈরির মতো অনেক পরিশ্রম করতে হবে, আসলে কিন্তু তা না। এটা আপনি চেষ্টা করবেন যত শর্টকাটে এবং অল্প সময়ের ভিতরে আপনি সুন্দর একটা টেমপ্লেট তৈরি করতে পারেন। তো আমি প্রথমে এই জন্য আসলে গুগল থেকে কিছু ইমেজ কালেক্ট করব। আমি এখানে ব্লু কালার ইমেজ আছে, ব্লু ব্যাকগ্রাউন্ড, ব্লু ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম এবং একটা ইমেজে ক্লিক করলাম। এখান থেকে আমি জাস্ট কিছু ইমেজ কালেক্ট করলাম, জাস্ট এই ইমেজটাকে রাইট বাটনে ক্লিক করে নতুন একটা ট্যাব করলাম। এখান থেকে আরেকটা ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে একটা নিলাম জাস্ট আপনাকে দেখার জন্য। আমি এটাই করলাম, এটাকে ভিউ ফুল ইমেজ এখানে ক্লিক করলাম। এখানে ফুল ইমেজে আমি দেখতে চাই। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি পুরো ইমেজটা যাতে ঠিক রেজলিউশনে পান, এই জন্য আসলে ভিউ ইমেজে ক্লিক করছি আর কি। এখন এটা আমি সেভ করবো, ফোল্ডারে সেভ করবো। আমি সেভ করার জন্য ডেস্কটপে গেলাম, আমি এখানে একটা রাইট বাটন ক্লিক করে ফোল্ডারের নাম দিচ্ছি সাপোজ ইমেজ। এখানে আমি একটা সেভ করলাম, এটা কেটে দিলাম, এটা আমি একটু সেভ করলাম, এখান থেকে কেটে দিলাম, এটা নিলাম না, এটা আমি সেভ করলাম। ব্যাস, তিনটা হয়ে গেছে, যথেষ্ট। এখন আমরা ফটোশপে যাব, ফটোশপে গেলাম, আমরা এখান থেকে ফাইলে গেলাম, এতে ওপেনে ক্লিক করলাম, যেখানে আমার ইমেজ রয়েছে ডেস্কটপে, ইমেজের ভিতরে এখান থেকে জাস্ট আমি এই ইমেজটা চুজ করলাম, এটাকে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স করলাম। এবার আমাদের যে ব্যানারটা আমি তৈরি করতে চাই, যেমন ধরেন এই জায়গায় একটা ব্যানার ছিল, এই যে জাস্ট ব্লু কালার, এরকম যদি আমি করতে চাই তাহলে কন্ট্রোল ভি প্রেস করলাম, এবং এটা অর্ধেক আসছে না, কারণ হচ্ছে পুরো পেজটা নেই, এই জন্য কন্ট্রোল টি চাপবো। তারপরে এই জিনিসটাকে জাস্ট এখানে আনবো, টিটো করে দিলাম, এটা একটা ধরনের করে দিলাম, এই করে দিলাম, এন্টার প্রেস করলাম। এখন এটা কিন্তু নতুন এক ধরনের তৈরি হয়েছে। যদি ইমেজটাকে আমরা দেখি, আমরা যদি ডেস্কটপে ইমেজে যাই, ইমেজটাকে দেখি, এটা ছিল সেই ইমেজ, এইটা আর এইখানে এইটা কিছুটা মিল থাকলেও বিষয়টা কিন্তু পুরোপুরি একটু আলাদা। সরি, এই দুটো এক হলেও বোঝা উপায় নেই যে আসলে এখান থেকে এটা নেওয়া হয়েছে, বা নিলেও খুব একটা সমস্যা হবে না, খুব সুন্দর একটা ব্যানারের লুক কিন্তু বা হেডারের লুক কিন্তু চলে আসছে। আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন, আপনি কষ্ট করে এই টুলস ব্যবহার করে এত কিছু করার প্রয়োজন নেই, কারণ এত সময় নষ্ট না করে আপনি জাস্ট রেডিমেড ডিজাইনে জাস্ট মডিফাই করে নিতে পারেন সময় সুবিধার্থের জন্য। আরেকটা ইমেজ নিয়ে দেখাচ্ছি, এটা থাক, এটা কন্ট্রোল জেড আমি আন্ডার করে দিলাম, নতুন একটা ইমেজ নিয়ে এসে একটা এই ইমেজটাকে নিলাম, এটাকে আমরা একটু অন্যভাবে ইউজ করব। আমরা এই ইমেজটাকে কন্ট্রোল রেক্টেঙ্গল টুল দ্বারা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এক্স করলাম, কন্ট্রোল ভি করলাম, জাস্ট এটা একটা নতুন লেয়ারে তৈরি করার জন্য। এরপরে এই ব্লার যে অপশনটা, এটাতে আমি জাস্ট এখানে ক্লিক করব, এটাকে বড় করে নিচ্ছি, নেয়ার পর
এই অপশনটার সাইজ আমি বাড়ায় নিচ্ছি, আমি এখানে বাড়ায় নিলাম, আরো বাড়ায় নিচ্ছি এখান থেকে, এই যে বেশ বড়। এবার এই জিনিসটাকে আমি একটু অন্যরকম করে দিই, যে দেখেন ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, এই একটু ঘোলা 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 একটা ভাব। আবার আমি হ্যান্ড টুলের মাধ্যমে এটাকে একটু সরাচ্ছি বা একটু ছোট করে নিয়ে আসছি, এই এই এখন আবার ব্লার ক্লিক করে এই জায়গাতে একটু আমি একটু করে দিলাম। এখন এটাকে যদি বড় করে দেখায় আপনাকে, এই এখানে একটু ঘোলা, এখানে ঠিক আছে, আবার এখানে ঘোলা হয়ে গেছে। এখন যদি আমি এই জিনিসটাকে এইভাবে কাটি, এই মাঝখান থেকে ধরেন এই এতটুকু কাটলাম, কন্ট্রোল এক্স চাপলাম, এবার যেখানে আমার ব্যানার আছে এই ব্যানারের উপর কন্ট্রোল ভি পেস্ট করলাম, আবার কন্ট্রোল টি প্রেস করলাম, টি প্রেস করে এখানে জাস্ট সমান করে দিলাম, এখানে করে দিলাম, একটু বড় করে দিলাম, এন্টার। এটা আরেক ধরনের ব্যানার কিন্তু সুন্দর হয়ে গেল। ওইটার মতো হইলেও এখানে একটু হালকা একটা কালার হয়ে গেছে, একটু ব্লার হয়ে গেছে, এখানে ঠিক আছে, আবার এখানে একটু ব্লার হয়ে গেছে। মানে এরকম ভাবে আপনার ছোট ছোট টুলস ব্যবহার করে আপনি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার বা হেডার বা ব্যানার তৈরি করতে পারেন। খুব যে আহামরি ফটোশপ লাগবে না তার প্রমাণ হয়তো আমি বোঝাতে পেরেছি আপনাকে। তো এটাই ছিল মূলত ফটোশপ ব্যবহার। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সোশ্যাল টুল। আপনি আইকন তৈরি করবেন, সোশ্যাল আইকন যেটা তৈরি করবেন, আমি আবার গুগলে চলে গেলাম, আমরা এই জায়গায় লিখবো সোশিয়াল আইকন। এখান থেকে আমরা জাস্ট একটা থিম নিব। এখন মূলত আমরা আসলে দেখবো যে কিভাবে আসলে সোশ্যাল মিডিয়া যে আইকন গুলো থাকে আপনার ইমেল টেমপ্লেটের ভিতরে, তো সেটা কিভাবে তৈরি করতে পারবেন আমি খুব সহজে, সেটার জন্য আমি দেখাবো। জাস্ট আমি আবার চলে যাব গুগলে, এখানে সোশ্যাল আইকন অলরেডি আছে, এখানে আপনি সার্চ করবেন google.com এ সোশ্যাল আইকন দেখে, তো এরকম বিভিন্ন আইকন আসছে, এর মধ্যে থেকে আমি একটা চুজ করছি এখানে, এটা আমি এটা সেভ করি, সেভ করলাম, এখানে সেভ করে আছে। তো আমি আবার চলে যাব ফটোশপে, আমি ওপেন করব ফাইলটা, এটা ওপেন করলাম। তো এটা আমি আসলে যেটা চাই সেটা হচ্ছে এটা চার কোণা অবস্থায় আমি চাই, এটা রাউন্ড শেপ আমার পছন্দ হচ্ছে না। তো আমি এই জন্য এটা ক্রপ টুল নিলাম, হ্যাঁ ক্রপ টুল নিয়ে এটা জাস্ট এখানে এতটুকু ক্লিক করে এতটুকু নিলাম, নিয়ে এন্টার প্রেস করলাম। এবার মার্কেট টুল দিয়ে এটা পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, নতুন একটা ফাইল দিব। এখানে আমি জাস্ট একটু বড় নিব, হচ্ছে আমি যদি নেই টোটাল যদি হয় ওটা 80 পিক্সেলের, তো আমি 120 পিক্সেল নিলাম, আর ওটা 80 পিক্সেল, এই হলো। এখন এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করব, এই এন্টার প্রেস করলাম, এখানে দিলাম, এটা আমি এই জায়গায় রাখলাম, এবং আমি আবার মিনিমাইজ করে আগের যে ফোল্ডারটা ছিল যে এটা কন্ট্রোল অল্টার জেড প্রেস করলাম, আবার কন্ট্রোল অল্টার জেড প্রেস করলাম, এই পুরো ফাইলটা চলে আসে। আবারও আগের নিয়মে আমি ক্রপ করব, আমি ফেসবুক আইকনটা কপি করলাম, মানে ক্রপ করলাম, এন্টার প্রেস করলাম, তারপর হচ্ছে মার্কি টুলটা নিলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স করলাম, মিনিমাইজ করলাম, এরপর যেখানে ফাইলটা আছে, ফাইলটা এখানে নেই, এখানে ফাইলটা আছে, এবার কন্ট্রোল ভি প্রেস করলাম, তারপর কন্ট্রোল টি, এরপর এটাকে ছোট করলাম, এটা ছোট করে এতটুকু করলাম, এন্টার প্রেস করলাম, তারপর এটা বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করলাম আবার, এরপর একটু নিয়ে ছোট করে দিলাম। এখন এটা একটু বড় হয়েছে, একটু ছোট করে দিই, এই এটা বেশি ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে নিচ্ছি যাতে না আপনি খুব তীক্ষ্ণতার সাথে কাজ করবেন, কারণ এটা খুব একটা শিক্ষণীয় বা সৃজনশীল কাজ, একটু সময় নিয়ে করবে। হ্যাঁ দুটো মোটামুটি সমান হয়ে গেছে প্রায়, এটা আর একটু যদি আমি করে দেই, হ্যাঁ এবার কিন্তু দুটো সমান, ডান দিকে একটু মনে হয় বড় হলে ভালো হয়,
না আপনি পছন্দ মতো সুবিধা মতো তৈরি করে নেবেন। জাস্ট দুটো হলো। এরপর আমি মিনিমাইজ করলাম। এটা আমি এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, এটাও ফাইলটাও কেটে দিই। হ্যাঁ, এটাতে আমি একটা ফাইল ছিল কন্ট্রোল অল্টার জেড, হ্যাঁ আগে আবার প্রেস করলাম কন্ট্রোল অল্টার জেড, আরেকটা প্রেস করলাম, এই যে চলে আসছে। এরপর আগের নিয়মে আমি ক্রপ করব। আমি পিন্টারেস্টের ফাইলটা কপি করলাম, ক্রপ করলাম, এখানে নিলাম, এন্টার প্রেস করলাম, মার্কিং চিহ্ন দিয়ে এটাকে ক্রপ সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, মিনিমাইজ, এন্ড দেন এটা সরি এটা না, এটা করব কন্ট্রোল ভি, এরপর কন্ট্রোল টি। কন্ট্রোল টি হচ্ছে ট্রান্সফার আর কি, যাতে ছোট বড় করতে সাহায্য করে। এই এই একটু ছোট, হ্যাঁ আমি যদি এটা প্রায় কাছাকাছি একটু সরাই, হ্যাঁ বা এই সরি, এটা কন্ট্রোল টি দিয়ে যদি আরেকটু পাশে বাড়িয়ে নিই তাহলে হয়তো সমান হয়। তিনটা সমান হয়ে গেছে প্রায়। এরপর আমি আবার মিনিমাইজ করলাম, তারপর আগের ফাইলটা খুললাম, কন্ট্রোল অল্টার জেড প্রেস করলাম, আবার জেড প্রেস করলাম, চলে আসলাম। এবার আবার ক্রপ টুল দিয়ে আমি ইউটিউবের এই অংশটুকু নিলাম, এটা একটু ছোট করে দিই, হ্যাঁ এন্টার। এরপর মার্কিং টুলের সাহায্যে আবার সিলেকশন করলাম ফুল ফাইল, তারপর কন্ট্রোল অল্টা না কন্ট্রোল এক্স কাট করলাম, এন্ড দেন এইখানে কন্ট্রোল ভি প্রেস করলাম, এরপর কন্ট্রোল টি প্রেস করলাম যাতে ট্রান্সফার করা যায়। এরপর কপি আস্তে 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 এন্টার প্রেস করলাম। এটা বড় হয়ে গেছে, একটা ছোট করি, কন্ট্রোল টি, এটার পাশ, হ্যাঁ মোটামুটি হয়েছে। এই না একটু বড় করতে হবে, কন্ট্রোল টি, আর একটু কন্ট্রোল টি, হ্যাঁ ব্যাস। এবার এটা একটু উপরে দিয়ে দিলে, হ্যাঁ এখন যদি এটাকে ছোট করি, এই 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 এই, তার মানে আপনার টেমপ্লেটে কিন্তু এরকম আকারে শো করবে। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্যাকগ্রাউন্ডটা তুলে দিব যাতে এই জিনিসগুলোই থাকে। যেমন ধরেন এই টেমপ্লেটটার নিচে ছিল এখানে শেয়ার অপশন, এই যে টুইটার, গুগল প্লাস এইরকম বার ছিল। আপনিও কিন্তু খুব সহজে একবার যদি এরকম সুন্দর সুন্দর সোশ্যাল আইকন গুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আপনি নিজের মতো করে সাজিয়ে একটা নিজের মতো একটা সোশ্যাল আইকনের বার তৈরি করলেন, তাহলে বিভিন্ন সময় কিন্তু এটা টেমপ্লেট তৈরির সময় এই একই জিনিস আপনি বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারেন। তো এটাই মূলত ছিল শর্টকাট উপায় যে কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, হেডার বা ব্যানার তৈরি করবেন, আর সোশ্যাল মিডিয়া আইকন দিয়ে আপনার একটা সোশ্যাল মিডিয়া বার তৈরি করবেন। তো এখন ফটোশপ এটাই ছিল। যদিও খুব শর্টকাটে হয়ে গেছে কারণ ভিডিওটা আমি লং করতে চাচ্ছিলাম না। তো এরপরে আমরা দেখবো আসলে যে এইচটিএমএল এর ব্যবহার সম্পর্কে। তো এবার আমরা জানবো যে ইমেল টেমপ্লেট তৈরিতে এইচটিএমএল এবং সিএসএস এর ব্যবহার। তো কি কি ট্যাগ ইউজ হয় এইচটিএমএল এবং সিএসএস সেটা আমরা জানবো। এইচটিএমএল ট্যাগ ইউজ হয়, টাইটেল ট্যাগ ইউজ হয়, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ হয়, ব্রেক লাইন ট্যাগ ইউজ হয়, ইমেজ ট্যাগ ইউজ হয়, অ্যাঙ্কর ট্যাগ ইউজ হয়, তারপর হেডার ট্যাগ ইউজ হয়, এবং সিএসএস এর জন্য আসলে যে কোডটা ব্যবহার হয় বা টোটাল এইচটিএমএল এবং সিএসএস এর যে ট্যাগ গুলো ইউজ হয় বা কিভাবে ইউজ হয় টোটাল আমি আসলে এখন দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। তো শুধু বলে রাখি সিএসএস এর একটা ট্যাগ সম্পর্কে, সেটা হচ্ছে আপনি যে কোনো এইচটিএমএল ট্যাগের ভিতরে যখন সিএসএস ইউজ করবেন, কারণ সিএসএস এর ট্যাগ গুলো বা কোড গুলো এইচটিএমএল যে কোড ট্যাগ রয়েছে এর ভিতরে আসলে দেওয়া হয় আর কি। তো এই জন্য প্রথমে আপনাকে স্টাইল দেখতে হবে এবং একটা সমান চিহ্ন দিতে হবে, এবং দুটো মানে যে কোডটা ইউজ করবেন সেটা দুটো ক্লোনের ভিতরে সীমাবদ্ধ থাকবে, এবং প্রতিটা কোডের পরে একটা করে সেমিকলন দিতে হবে। তো চলুন প্র্যাকটিক্যালি দেখি যে আমরা এইচটিএমএল এবং সিএসএস ইউজ করে কিভাবে ব্যবহার করব ইমেল টেমপ্লেটের জন্য। তো
প্রথমে আসলে আমরা একটা ডেস্কটপে একটা ফোল্ডার করে নিই। ফোল্ডারের নাম দিলাম ইমেইল মার্কেটার বিডি। এই ফোল্ডারে একটা ফোল্ডার করে নিব। এই ফোল্ডারের ভিতরে আসলে আমরা HTML এবং CSS এর কাজ করব। তো সবার আগে আমাদের স্টার্ট বাটন থেকে আমি নোটপ্যাড এখানে ক্লিক করছি এবং নোটপ্যাডে আমি একটা কোড লিখব, যেটা HTML এর বেসিক কোড। এই কোডটা ব্যবহার আপনাকে করতে হবে এবং এই কোডের একটা শুরু এবং শেষ কোড রয়েছে, সেটা দেখাচ্ছি। HTML সরি, এটা হচ্ছে শুরুর কোড। কোনো ট্যাগ শুরু করার আগে এটা ইউজ করতে হয়, আর কোনো ট্যাগ শেষ করার আগে শুধু বাড়তি হিসেবে একটা স্ল্যাশ দেয়া হয়। এই স্ল্যাশটা এই বোঝানো হয় যেটা এই কোডটা এর ভিতরে শেষ, মানে এটাতে শুরু এটাতে শেষ। যে কোনো কোডের শুরু এবং শেষ আছে। এটাকে আসলে ডাবল ট্যাগ বলে। ডাবল একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, মানে সিঙ্গেল ট্যাগে দেখা যায় যে শুধু এই অংশটুকু আছে, প্রথম অংশটুকু নেই। এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, আর এটা হচ্ছে ডাবল ট্যাগ। তো এটাকে আমি সেভ করব আগে, মানে এই জিনিসটা লিখে আমি এটা সেভ করব। সেভ, আমি সেভ করছি ডেস্কটপের ইমেল মার্কেটিং বিডি। এখানে এই জায়গাটা মানে এটাতে সেভ করতে চাচ্ছি। এটা একটা নাম দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি ইন্ডেক্স দিলাম, অবশ্যই ইন্ডেক্সও দিতে পারেন। ম্যাক্সিমাম সময় আসলে ইমেল টাইপের সঙ্গে ইন্ডেক্সটাই আমরা ব্যবহার করে থাকি। এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা এক্সটেনশন। এক্সটেনশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এখানে এক্সটেনশন ভুল করেন তাহলে হয়তোবা আপনি তৈরি করতে পারবেন না আপনার HTML টাইপের। তো এটার জন্য একটা এক্সটেনশন, যেমন ইমেজের জন্য জিপ ফরম্যাট, জেপিজি ফরম্যাট, বিএমপি ফরম্যাট, গানের জন্য MP4, MP3, ঠিক তেমনি টেমপ্লেটের জন্য একটি এক্সটেনশন হচ্ছে .html। এখানে এন্টার করলাম। এই ফাইলে কিন্তু নতুন একটা ওয়েব পেজ আকারে, মানে এখানে যে মজিলার একটা অপশন রয়েছে, মজিলা ফায়ারফক্সের, আপনি যে কোনো ব্রাউজারতে ওপেন করতে পারেন, দেখতে হবে যে এটা একটা ওয়েব পেজ তৈরি হয়েছে। তো এর মাঝখানে মানে এটা হচ্ছে নোটপ্যাড দিয়ে ওপেন করা এই জিনিসটাই মানে সেভ করলাম যেটা মাত্র। এর মাঝখানে আমি এখন যাই লিখি না কেন সেটাই হবে হচ্ছে আপনার ওয়েব পেজে এটা দেখা যাবে বা ট্যাবলেটে দেখা যাবে। আমি জাস্ট এখানে আমার নামটা লিখছি হাবিবি। এটা লিখে এখন আমি একটা সেভ করবো। ওইটা অবশ্যই মনে রাখতে হবে, যাই আপনি করেন সেটা যদি সেভ না করেন তাহলে এটা শো করবে না। জাস্ট আমি সেভ করলাম। এরপর এটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ, আমি যদি ফায়ারফক্সে ক্লিক করি, এই যে আমার এটা চলে আসছে। এখানে হাবিবুর রহমান দীপু, যেটা আমি মাত্র আমার পেজে লিখছি। তার মানে হচ্ছে এটি আসলে মূলত HTML এর যে টেমপ্লেট সেটা কিন্তু বেসিক টেমপ্লেটটা তৈরি হয়ে গেল। এর ভিতরে আপনি যাই করেন বা যে ট্যাগগুলো ইউজ করেন সেই ট্যাগগুলো এই ইয়েতে দেখা যাবে। তো এর মধ্যে হেডার ট্যাগ নামে একটা H1 বা H ট্যাগ নামে একটা অপশন ছিল, যেমন এটা H এই, আর এখানে হচ্ছে H, এখানে আমি H দেব। তো এর আগে এবং কোডটা শেষ করতে হবে, এই জন্য এখানে স্ল্যাশ দিলাম। এটার মধ্যে পার্থক্য সেম জিনিস, যে আপনি কোড যখন শেষ করবেন তখন স্ল্যাশ দিতে হবে। তো এখানে যে লেখাটা আছে এই লেখাটা হচ্ছে বড় আমি লিখতে চাই, মানে হেডার ইউজ করতে চাই, তাহলে এই H1 এর জায়গায় আমি H1, আর এখানে যদি H1 লিখি, আর এই লেখাটাকে যদি আমি কপি করি, কপি করে এটার মাঝখানে এই হেডার 1 এর মাঝখানে যদি দিয়ে দিই এবং সেভ করি, তারপর যদি রিলোডে ক্লিক করি, তাহলে এই লেখাটা কিন্তু বড় আকারে দেখা যাচ্ছে, কারণ এখানে হেডার ইউজ হয়েছে আর এখানে হেডার ইউজ হয়নি। আমি যদি এখানে হেডার 2 ইউজ করি, তার মানে হেডার 2 হবে এর চেয়ে একটু ছোট। এটা 1 সবচেয়ে বড়, তারপর 2, তারপর 3, 4, 5, 6। এরপরে যে করলাম সেভ করলাম, এখানে যদি আমি রিলোড করি এটা ছোট হয়ে আসছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে মানে এই HTML এর এই কোডটা, এবং এই কোডটার ভিতরে আপনি যাই যে ট্যাগ ইউজ করবেন সেটা আপনার এই ওয়েব পেজে বা এই টেমপ্লেটে দেখা যাবে। এছাড়া একটা বিষয় আছে যে এখানে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, এখানে টাইটেল নামে একটা অপশন আছে, এখানে টাইটেল রয়েছে। আপনি চাইলে এখানে টাইটেল
লেখাটি ইউজ করতে পারেন। এর জন্য বেশি কিছু করতে হবে না, জাস্ট এখানে টাইটেল কথাটি লিখতে হবে। টাইটেল, TITLE। এটাকে আমি একটু কপি করে নিই, কন্ট্রোল সি, এখানে পেস্ট করলাম এবং এই ট্যাগটা শেষ করার জন্য আমি এখানে স্ল্যাশ ইউজ করলাম। এখানে যদি আমি কিছু লিখতে চাই, আমি জাস্ট লিখলাম, আমার নামে লিখলাম দীপু, এরপরে সেভ ক্লিক করলাম। এরপর যদি আমি রিলোড দিই তাহলে এখানে দীপু লেখাটা চলে আসে, কারণ হচ্ছে এখানে আমি টাইটেল এই ট্যাগটা ইউজ করার কারণে এখানে টাইটেলটা চলে আসছে। এতক্ষণ অন্য লেখা ছিল, এখন এটা দীপু লেখা যায়। এখন যাই লেখে না কেন, এখানে যদি আমি লিখি ইমেল মার্কেটার্স, সরি বিডি লিখলাম, এরপরে সেভ করলাম। এখন এখানে দীপু লেখা আছে, এটা চেঞ্জ হয়ে ইমেল মার্কেটার্স বিডি লেখাটা আসবে। যে রিলোডে ক্লিক করলাম, এই যে ইমেল মার্কেটার্স বিডি, তার মানে আপনি যখন যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন এই ট্যাগ গুলোর মাধ্যমে। এই ট্যাগ গুলো সম্পর্কে আপনার ওই পোস্টে দেওয়া আছে কি কি ট্যাগ আপনার প্রয়োজন ইমেল টেমপ্লেট তৈরির জন্য। ওই সবগুলো আপনি এটার ভিতরে ইউজ করে আপনি দেখবেন যে কিভাবে কি ট্যাগটা ইউজ করা যায়। এখানে একটা ট্যাগের বিষয়ে আমি কথা বলি নাই, কারণ হচ্ছে এই ট্যাগ সম্পর্কে আমার পার্সোনালি আসলে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখানে প্রেজেন্টেশনে ছিল না। সেটা হচ্ছে ডিআইভি। ডিআইভি ট্যাগটা মূলত আমরা যারা ওয়েবসাইট তৈরি করতে জানেন তারা হয়তো জানেন ডিআইভি কোডটা কি। তো ডিআইভি কোডটা হচ্ছে কোনো কিছু অংশ যদি আপনি ভাঙতে চান, মানে আপনার টেমপ্লেটের কোথায় কি অংশ, যেমন এখানে এই অংশটুকু ভাগ করা হয়েছে, এই যে এখানে এই অংশটুকু ভাগ করা হচ্ছে, এখান থেকে এই অংশটুকু ভাগ করা হচ্ছে, এখানে এই অংশটুকু ভাগ করা হয়েছে, বা এই অংশটুকু ভাগ করা হচ্ছে। এই ভাগ করার জন্য মানে আলাদা আলাদা একটা লেয়ার তৈরি করা হচ্ছে। এটার জন্য আসলে আমরা মূলত ইউজ করি টেমপ্লেট, যারা ওয়েবসাইট তৈরি করে তারা আসলে ডিআইভি ইউজ করে। বাট আমরা যখন ইমেল টেমপ্লেট করব, মানে আমরা যখন ইমেল টেমপ্লেট তৈরি করব, কখনোই আমরা ডিআইভি ইউজ করব না, আমরা ইউজ করব টেবিল। কেন টেবিল ইউজ করব? সবাই ডিআইভি ইউজ করছে ম্যাক্সিমাম মানুষ, বা টেবিল ইউজ করছে, কেন আমরা টেবিলটা ইউজ করব, ডিআইভি ইউজ করব না? কারণ অনেক ডিভাইস আছে যেগুলোতে ডিআইভি ইউজ করা যে টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেট গুলো সহজে তাদের অংশ মানে ডিভাইস গুলোতে ঠিক মতো ভাবে দেখায় না, হয় ভেঙে ভেঙে যায় বা কোনো না কোনো প্রবলেম হয়। এই জন্য আমরা সবসময় ইউজ করব টেবিল ট্যাগ। তো টেবিল ট্যাগটা কিভাবে আমরা ব্যবহার করব সেটা মূলত আসলে আমরা এইটা দিয়ে দেখাবো না। আমরা এই সিএসএস এবং এইচটিএমএল এর যে কোডগুলো, সেই কোডগুলো সম্পর্কে বললাম, যে এটা হচ্ছে টাইটেল, এটা হেডার। তো এই যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলোর জন্য আমি একটা শীট দিয়ে দিয়েছি, আপনি এই ট্যাগগুলো এই নোটপ্যাডে প্র্যাকটিস করতে পারেন। বাট আমি আপনাদের খুব সহজভাবে প্রতিটা টিউটোরিয়ালে চেষ্টা করেছি যে আপনাদের সহজভাবে এবং খুব সহজে আপনি যে কোনো জিনিস শিখতে পারবেন। এই জন্য আমরা আসলে মূলত যে সফটওয়্যারটা ব্যবহার করব, এর জন্য অনেক সফটওয়্যার রয়েছে, যে নোটপ্যাড রয়েছে, নোটপ্যাড প্লাস প্লাস রয়েছে, নেটবিন রয়েছে, অ্যাপটানা রয়েছে, ড্রিমওয়্যার রয়েছে। তো এর মধ্যে সবচেয়ে সহজ যেটা দিয়ে আপনারা খুব সহজে টেমপ্লেট তৈরি করতে পারবেন, সেই এইচটিএমএল টা খুব অল্প জেনেও বা সিএসএস এর কোড অল্প জেনেও আপনি খুব ভালো টেমপ্লেট তৈরি করতে পারেন। সেজন্য আমরা ইউজ করব হচ্ছে অ্যাডোবি ফটোশপ ড্রিমওয়্যার, সরি অ্যাডোবি ফটোশপ না, তো অ্যাডোবি ড্রিমওয়্যার। তো অ্যাডোবি ড্রিমওয়্যার সফটওয়্যারটা ইউজ করবো, এটা দিয়ে আমরা খুব সহজে ইমেল টেমপ্লেট তৈরি করতে পারবো। এই জন্য আপনাদের বেশি ইমেল ট্যাগের প্রয়োজন ছিল না, এই জন্যই, কারণ ওটা অনেক কোড অটোমেটিকলি হয়ে যায় বা অনেক ট্যাগ অটোমেটিকলি হয়ে যায়, যে কারণে আপনার অনেক সহজ হবে যে ড্রাগ এন্ড ড্রপ ইউজ করলে হচ্ছে, এবং কিছু কোড ব্যবহার করতে হবে। এই জন্য আসলে কোড সম্পর্কে ধারণা দিয়ে নিলাম। তো আমরা এখন দেখবো আরেকটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে সিএসএস এর বিষয়। সিএসএস ধরেন তিন প্রকার রয়েছে, তিন প্রকারের মধ্যে একটা প্রকার আছে ইনলাইন। আমরা মূলত ইনলাইন ইউজ করব, ইনলাইন ছাড়া অন্য কোনো সিএসএস আমরা ইউজ করব না। কারণ ইমেল টেমপ্লেট তৈরি করতে হলে আপনি ইনলাইন সিএসএস যদি করেন তাহলে আপনার মেইলে ভারী হবে কম, মানে ইমেল টেমপ্লেটটা ভারী হবে কম, এবং কোনো অপশন দেখতে বা কোনো কিছু করতে বা কোনো সমস্যা হবে না। এটা খুব একটা সুবিধা যে আপনার কোনো টেমপ্লেটের অংশ ভাঙবে না বা কোনো কিছু ভিজিবল দেখাবে না, মানে খুব সুন্দরভাবে দেখাবে। এই জন্য আমরা ইনলাইন সিএসএস ইউজ করব।
তো মূলত আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে টেমপ্লেট তৈরি করতে আমরা টেবিল ইউজ করব, ডেভ ইউজ করব না, অন্য কোনো সিএসএস ইউজ করব না। সিএসএস এর একটা নিয়মের মধ্যে আছে যেটা হচ্ছে ইনলাইন, সেই ইনলাইন সিএসএস টা ইউজ করব। তো এই জন্য আমরা এখন মূলত প্র্যাকটিক্যালি দেখব। দেখার জন্য যে জিনিসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাডোবি ড্রিমওয়্যার ইউজ করব। আপনি যখন অ্যাডোবি ড্রিমওয়্যার ওপেন করবেন তখন আসলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আমি আসলে অ্যাডোবি ড্রিমওয়্যার এর CS4 ইউজ করছি। আপনি এর CS4 অথবা এর চেয়ে আপডেট CS6 ইউজ করতে পারেন। তো প্রথমে আমরা সিলেকশন করে নেব হচ্ছে এখানে HTML। ক্লিক করার সাথে সাথে এখানে কয়েকটা অংশ আছে, একটা হচ্ছে কোড। এখানে শুধু কোড, অলরেডি কোড কিছু দেওয়া আছে, যেমন ধরেন হেডার, HTML, বডি, এই জিনিসগুলো দেওয়া আছে। তারপর টাইটেল নামে এই কোডটা অলরেডি আগে দিয়ে আছে। আর এটা হচ্ছে ডিজাইন মোড, আপনার টেমপ্লেটটা লুকিংটা কেমন হবে সেটা এখানে দেখা যাবে। আর এই মাঝখানে একটা অপশন আছে স্প্লিট, এই অংশের উপরে দেখাবে হচ্ছে কোড, আর নিচে হচ্ছে আপনার ডিসপ্লেটা যেভাবে আপনি করছেন সেটা শো করবে। যেমন ধরুন আমি বডির ভিতরে যাই করতে হবে, এই বডির ভিতরে HTML ট্যাগের মানে HTML শুরু এবং শেষ, এর মাঝখানে যে বডি, এই বডি শুরু এবং শেষ, এর মাঝখানে সবকিছু করতে হবে। আপনার যাই করবেন সেটা আপনার এই ডিসপ্লে অপশন দেখা যাবে বা আপনার টেমপ্লেটে দেখা যাবে, শো করবে। আমি এখানে জাস্ট কিছু যদি লিখি, সাপোজ আমি যদি লিখি ইমেল মার্কেটার, ইমেল লিখি, তাহলে এই বডির ভিতরে এই অংশের ভিতরে কিন্তু এই দেখা যাচ্ছে। এখানে যদি আমি ইমেলের জায়গায় আরো কিছু লিখি, আমি আমার নাম লিখলাম, এখানে ক্লিক করলে বাস এই ডিসপ্লে বাটনে শো করছে। তার মানে আমি এখানে যাই করব ডিসপ্লেতে শো করবে। আমি এই লেখাটা কেটে দিচ্ছি, এখানে দেখুন চলে গেছে। এখানে কেটে দিলে এখান থেকেও চলে যাবে। তারপরে হচ্ছে এখানে টাইটেলের যে অপশনটা, আপনি টাইটেল অপশনটা এখানে আছে ইউনাইটেড ডকুমেন্ট লেখা, আপনি এখানে চেঞ্জ করে যে নাম দিবেন সেই নামে হয়ে যাবে। আমি যদি এখানে দীপু দিই তাহলে এই টাইটেলের নামটা দীপু এখানে শো করবে। তো আমরা এখানে কিছু বিষয় জানবো, সেটা হচ্ছে এখানে বিভিন্ন মেনু বার রয়েছে। এই মেনুতে বিভিন্ন ইয়ে আছে, যেমন নিউ নতুন কিছু তৈরি করতে, কোনো কিছু ওপেন করতে, তারপর ইনসার্ট, এই অপশনগুলো আমরা আসলে ঘেটে ঘেটে দেখবো কি কি করতে হবে। এটা আপনারা পার্সোনালি ঘেটে ঘেটে দেখবেন কি কি আছে, জাস্ট একটু ঘাটলেই আপনি বুঝতে পারবেন। নিচে একটা প্রপার্টিস অপশন আছে, যেটা HTML এবং CSS এর প্রপার্টিস আপনি এখানে দেখাবেন। পেজটার প্রপার্টিস এখানে আছে। আমি যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আসলে হোয়াইট, আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই জাস্ট এখানে প্রপার্টিসে ক্লিক করে এখানে আছে যে ক্লিক করলে এখানে যে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, সাইজ, কি ফন্ট থাকবে সেই ফন্ট। আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি ব্লু দেই আর এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটার কালারটা ব্লু হয়ে গেছে। অলরেডি এখানে কিন্তু একটা স্টাইল, সিএসএস একটা স্টাইল চলে আসছে, এই যে স্টাইল বা এই সময় এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা কালার কোড। এই কালার কোডের আমি একটা শীট দিয়ে দিব আপনাদের এই হোমওয়ার্কের ভিতরে, সেটা থেকে আপনি দেখতে পাবেন যে কালার কোড কিগুলো হয়। আর কালার কোড জানারও প্রয়োজন নেই, যেহেতু এখানে সব অপশন গুলো মূলত আপনি এখান থেকে খুব সহজে ড্রাগ এন্ড ড্রপ করে চেঞ্জ করতে পারেন। তারপর যে কোড প্রয়োজন হবে না তা না, কোডটা প্রয়োজন হবে যখন আমরা টেমপ্লেট তৈরি করব, তখন আসলে আমরা এটা ডিটেইলস দেখাবো। জাস্ট এটা আমি এটা একটা কালার চেঞ্জ করলাম, এটা কালার চেঞ্জ করলে ব্লু কালার, একটা ডিপ কালার, জাস্ট এটাই। কোনো কিছু যদি লিখতে চাই, যে লেখা যে কালারটা হবে, যে আমাদের যে টেক্সট, আমি সাপোজ আমি যদি এখানে কালারে কিছু যদি লিখি, এখানে আমি এখানে লিখলাম, এখানেও লিখলেও কিন্তু এখানে অটোমেটিক চলে আসে, যেটা ব্ল্যাক কালারে আছে। বাট আসলে আমি কালারটা চাই রেড কালারে, তাহলে আমি যদি এখানে টেক্সট কালারটাতে রেডে ক্লিক করি তাহলে আমার লেখা কিন্তু লাল হয়ে গেছে কিন্তু, এবং অলরেডি রেডের জন্য একটা কোডও তৈরি হয়ে গেছে, যেটা আমার তৈরি করতে হলো না। এটা অনেক সুযোগ সুবিধা আছে ড্রিমওয়্যারে, যেটা নোটপ্যাড বা অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে আপনার HTML ট্যাগ ইউজ করার জন্য, সেগুলোতে আসলে এই অপশনগুলো নেই। আপনারা যেহেতু একেবারে আমি বিগিনারদের জন্য শুরু করেছি, তো আসলে আমি চেষ্টা করবো যাতে সবাই এটা কাটতে পারে, এবং এটা দিয়ে আসলে খুব সুন্দর টেমপ্লেট আপনি তৈরি করতে পারেন, তাহলে আর এত কঠিন বিষয় যার প্রয়োজন। তারপরে যদি আপনারা জানতে চান সেটাও আমি আসলে দেখাবো। প্লাস প্লাস যদি আপনারা একবারে কোড লিখে লিখে করতে চান, সেটাও যদি আপনি চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি পরবর্তীতে যে
টেমপ্লেটের তৈরির সময় ড্রিমওয়্যার না দিয়ে কিনোট প্লাস বা অন্য কোনো সফটওয়্যার যেটা আপনাদের পছন্দ সেই সফটওয়্যারে দেখাতে চেষ্টা করব। এছাড়া আরো রয়েছে, আমি যদি এই ব্যাকগ্রাউন্ডের বদলে যদি কোনো ইমেজ সেট করতে চাই সেটা ইমেজে আমি দিতে পারবো। আমি যদি একটা ইমেজ চুজ করি, যে কোনো একটা ইমেজ যদি আমি এখান থেকে চুজ করে নিই, কোথায় আছে ইমেজ, ইমেজ আমি ইমেজে চলে যাই, এইখানে ইমেজ আছে, জাস্ট এইটা যদি আমি নেই, ওকে দেই, অ্যাপ্লাই করি, ব্যাস ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমি খুব সহজে কোনো ইমেজ যা মন চায় তাই সবকিছু এখানে করতে পারবো। তো এটার জন্য তেমন কোডের প্রয়োজন হবে না। তারপর আরেকটা বিষয় আমি এটা আন্ডার করে নিচ্ছি, এখানে যদি ধরুন আমি কিছু লিখে যদি লিঙ্ক আপ করতে চাই, যেটা কোডে লিঙ্ক করতাম তাহলে হয়তো অনেক কোড লিখতে হতো, জাস্ট এখানে তেমন কিছু প্রয়োজন নেই। জাস্ট এখানে আমি প্রোডাক্ট সিলেক্ট করলাম এই দীপুটাকে, এবং এই অংশটাকে আমি এখানে লিখে দেব http, এটা ক্লোন, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর ওয়েবসাইটের নামটা দিচ্ছি www. সাপোজ দিলাম d24bd.com. ব্যাস এটা কিন্তু লিঙ্ক আপ। এখন যদি আমি এটা এন্টার প্রেস করি, এটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে, এখানে কিন্তু নিচে দাগ রয়েছে, এটা লিঙ্ক হয়ে গেছে, এবং এই কোডের ভিতরে কিন্তু এই অংশটা শো করছে, যেটা আমি আসলে ম্যানুয়ালি লিখতে হতো, কিন্তু এই অপশনটা থাকার কারণে আমাকে ম্যানুয়ালি লিখতে হচ্ছে না, বা এই যে এই অ্যাঙ্কর টেক্সটের কোডটা বা লিঙ্কের এই কোডটা আমার কিন্তু লিখতে হচ্ছে না, এটা কিন্তু অটোমেটিকলি ভাবে আমি এখান থেকে করতে পারছি। এই সুবিধাগুলো আসলে এই সফটওয়্যারে পাওয়া যাবে বিধায় আসলে আমি এই সফটওয়্যার দিয়ে আপনাদের শেখাতে চেষ্টা করব টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয়। সবকিছু করা হয়ে গেলে আমি জাস্ট এখানে এই জিনিসটাকে সেভ করে নেব। আমি আগে একটু ভুলে গেছিলাম সেভ করতে, আমি এটা সেভ করে নেব। সেভ আমরা আসলে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, সেই ফোল্ডারটার ভিতরে ইন্ডেক্স নামে, ইনডেক্স, এখন ডট যেটা দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে ডট এইচটিএমএল এক্সটেনশন, এইচটিএমএল, এটা না দিলেও এটা অটোমেটিক ভাবে আসলে এটা নিয়ে নেয়, তারপর দিয়ে নিলাম, সেভ করলাম। এরপর যদি এটা ব্রাউজারে দেখতে চাই, আমি মজিলা ফায়ারফক্সের ব্রাউজারে ক্লিক করলাম, এবং এটা কিন্তু চলে আসছে। এই যে এখানে টাইটেলের জায়গায় আমি দীপু ইউজ করছিলাম, এই যে এখানে লিঙ্ক আপ হয়েছে, এবং এই জায়গাটা আপনারা খেয়াল করবেন যে এটা আমি এখানে যখন মাউসটা ক্লিকেবল হয়ে গেছে, d24bd নামে লিঙ্ক তৈরি হয়েছে। মানে আপনি যাই করতে চান এই ড্রিমওয়্যারের মধ্যে আপনার টেমপ্লেটের জন্য সবকিছু এখানে করতে পারেন। তো এটা আসলে মূলত প্রাথমিক একটা ধারণার বিষয় ছিল, যে এই ধারণাগুলো দেওয়ার জন্য আমরা যখন প্র্যাকটিক্যালি তৈরি করব, যে যে পর্বগুলোতে দেখানো হবে যে আমরা কিভাবে ফটোশপ দিয়ে টেমপ্লেট তৈরি করব বা HTML CSS ব্যবহার করে টেমপ্লেট তৈরি করব, তখন আসলে পুরো বিষয়টা আমরা ক্লিয়ার ভাবে আপনাদের দেখাবো, যে স্টেপ বাই স্টেপ এবং ডিটেলস আলোচনা করে। এই পর্বটা ছিল শুধুই বেসিক আলোচনার জন্য, যে আপনার কি কি ইউজ করব, কি সফটওয়্যার ইউজ করব, কিভাবে টেমপ্লেট তৈরি করব, এটা জাস্ট একটা বেসিক থিং। টেমপ্লেটটা আসলে দেখতে কেমন, এটা আসলে জাস্ট বোঝানোর জন্য এই পর্বটা করা হয়েছে। তো পরবর্তী টিউনে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা মেইলচিপ সম্পর্কে জানবো। মেইলচিপ আমরা কিভাবে, আমি চেষ্টা করব একটা স্পেশাল পর্বের জন্য আপনাদের মেইলচিপের দুইটা পর্ব রয়েছিল, সেই দুইটা পর্বকে একত্রিত করে একটা পর্ব বানিয়ে মেইলচিপের উপরে দেখানো, মেইলচিপ দিয়ে কিভাবে করতে হয় সেটা A to Z ব্যবহার, এবং টেমপ্লেট কিভাবে সেট করবেন, এটাতে টেমপ্লেট এডিট করবেন, এভরিথিং আমি নেক্সট পর্বে দেখাবো, যেটা হবে খুবই রিসোর্সফুল। চেষ্টা করব ওইটা এমন ভাবে তৈরি করার যাতে এমন কোনো কিছু বাকি না থাকে মেইলচিপের আপনাকে জানা। এবং অনেকে হয়তো বলছেন যে আমি যদি কিছু একটা আয় হয়ে যেত তাহলে হয়তো আমার জন্য নেক্সট টিউটোরিয়ালগুলো আরো সুবিধা হতো, এই জন্য আসলে মেইলচিপটা করা, দুইটা পর্বকে একসাথে করা, যে আপনি চাইলে মেইলচিপে যে কাজগুলো রয়েছে ফ্রিল্যান্স, পাওয়ারডেক্স বা মার্কেট প্লেস গুলোতে, সেই মোট কথা আসলে চতুর্থ পর্বে মানে চতুর্থ পর্ব এবং দশম পর্ব দুটো যোগ করে একটা পর্ব হিসেবে দেওয়া হবে, যাতে মেইলচিপের শুরু থেকে মানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন থেকে টেমপ্লেট তৈরি বা যা যা রয়েছে সেগুলো, প্লাস ইমেল ক্যাম্পেইন কিভাবে পাঠাবেন মেইলচিপ দিয়ে, এবং মেইলচিপ দিয়ে কিভাবে আর্ন করতে পারবেন ওডেক্স বা মার্কেটপ্লেস থেকে, সেই সকল পদ্ধতি এই পর্বের ভিতরে দেখা হবে। এটা স্পেশাল টিউন করা হবে, এবং এই
এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের নতুন কিছু টিউটোরিয়াল আমি উপহার দিব, যে জন্য আর কি এই দুটো পর্ব একসাথে করে নিয়ে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী টিউটোরিয়ালের অপেক্ষায় আপনাদের। আল্লাহ হাফিজ।